হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করছি ফিজিক্সের ডাব্লিউবিএইচএ টেস্ট পেপার সলিউশনের মডেল কোশ্চেন সেট 3 এর এমসিকিউগুলো। ওকে, তো মডেল কোশ্চেন সেট 3 এর যে এমসিকিউগুলো আছে সেখানে সব ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা কি বলছে না স্যার, এখানে ফার্স্ট কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি যে C1 ও C2 ধারকত্ব সম্পন্ন একটি ধারককে শ্রেণী সমবায় যুক্ত করে দুই প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করা হলে C1 ধারকত্ব সম্পন্ন ধারকটির প্রান্তীয় বিভব কত হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, চলো দেখি আমরা যে সলিউশন পেপারে আমরা সলিউশন করে রেখেছি কি, এই যে স্যার এ আর বি দুটো প্রান্ত আছে স্যার, এদের মাঝখানে আমরা কি করেছি C1 এবং C2 দুটো কি করেছি স্যার, ধারককে আমরা যুক্ত করেছি। এখন আমাদের কি কোশ্চেনে কি বলে দিয়েছে স্যার, VA মাইনাস VB ইকুয়ালস টু ভি, মানে স্যার দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ভি। এখন আমাকে বলছে স্যার যে তাহলে প্রথম যে ধারকটা আছে মানে C1 ধারক যেটা আছে তার স্যার দুই প্রান্ত অর্থাৎ এ আর সি, এখানে আমরা একটা এ বিন্দু দেখতে পাচ্ছি, এখানে একটা সি বিন্দু দেখতে পাচ্ছি, তাহলে স্যার এ আর সি এর মাঝখানে বিভব পার্থক্য কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। কি করে বার করবো স্যার, এই ধরনের কোশ্চেন কিন্তু রোধের ক্ষেত্রেও থাকে। কিরকম ভাবে, তোকে রোধের ক্ষেত্রে বলে দেবে যে এ একটা রোধ আছে, এ একটা রোধ আছে, এটা হচ্ছে R1 রোধ, এটা হচ্ছে R2 রোধ, এদের দুজনকে আমি কি করেছি শ্রেণী সমবায় যুক্ত করেছি। শ্রেণী সমবায় যুক্ত করার পর সেটাকে আমি কি করেছি ভি বিভব প্রভেদের একটা ব্যাটারির সঙ্গে এটাকে কানেক্ট করেছি করে এবার আমাকে বলছে তাহলে এইখানে যে R1 আর R2 রোধ আছে এদের দুজনের মাঝখানে বিভব পার্থক্য কত হবে, R1 এর মাঝখানে R1 এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে। ক্লিয়ার, R1 এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত, মানে এইখানে আর এইখানে স্যার এইটুকুর মধ্যে বিভব পার্থক্য কত হবে। ওকে, এখন স্যার এই দুটো প্রবলেম কিন্তু একই রকমের হবে। আমাদের ফার্স্ট কাজ কি হবে, স্যার তুল্য ধারকত্ব নির্ণয় করা। কি কাজ স্যার, তুল্য ধারকত্ব নির্ণয় করা। তাহলে স্যার তুল্য ধারকত্ব বের করে নিলাম আগে, 1/c ইকুয়ালস টু, আমরা জানি কি যদি শ্রেণী সমবায় থাকে তখন কি আছে স্যার ফর্মুলা হয় 1/c1 প্লাস 1/c2, তাহলে সেখান থেকে স্যার সি বের করতে পেলাম কি C1 C2 বাই C1 প্লাস C2। আচ্ছা স্যার, তাহলে একই রকম ভাবে রোধের ক্ষেত্রেও স্যার তাই হবে। তাহলে রোধের ক্ষেত্রে স্যার তুল্য রোধ কত হবে, R ইকুয়ালস টু R1 প্লাস R2, কত হবে স্যার R ইকুয়ালস টু R1 প্লাস R2। আচ্ছা, নেক্সট হচ্ছে স্যার প্রতিটি ধারকে আধান কত হবে সেটা নির্ণয় করবো। তাহলে ফার্স্ট স্টেপে স্যার তুল্য ধারক কত নির্ণয় করে নিলাম, সেকেন্ড স্টেপে স্যার আধান কত হবে সেটা নির্ণয় করবো। তাহলে আধান কত হবে স্যার, আমরা জানি Q ইকুয়ালস টু C ইন্টু ভি। তাহলে C কত স্যার, C1 C2 বাই C1 প্লাস C2। তাহলে এই যে C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু ভি, বাস এটা গেল কি স্যার টোটাল আধান। তাহলে স্যার এখানে তো রোধের ক্ষেত্রে তো স্যার আমরা কোনো আধান পাবো না, কিন্তু আধানের সমতুল্য একটা জিনিস আছে কি স্যার, তড়িৎ প্রবাহ, তাই না। তাহলে তড়িৎ প্রবাহ আমরা এখান থেকে নির্ণয় করবো। তড়িৎ প্রবাহ কি হবে স্যার, আমরা জানি I ইকুয়ালস টু ভি বাই আর, তাই না, I ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে স্যার I ইকুয়ালস টু ভি বাই আর বসিয়ে দিলাম, তাহলে স্যার I পেয়ে গেলাম। এবার গল্প হচ্ছে কি স্যার না, এই যে C1 ধারকের, এদিকে ধারকের ক্ষেত্রে যদি আসি তাহলে বলছে স্যার C1 ধারকের প্রান্তীয় বিভব কত হবে। তাহলে C1 ধারকের যদি প্রান্তীয় বিভব আমাদেরকে নির্ণয় করতে হয় তাহলে আমাদের কি করতে হবে না, C1 এ কতটুকু আধান আছে সেটা দেখতে হবে। আমরা জানি কি যখন দুটো ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তাদের উভয়ের মধ্যে কি আছে আধানের পরিমাণ কিন্তু সেম হয়। যদি কোনো ধারক দুটোকে পরস্পরের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তবে তাদের মধ্যে কিন্তু মোট আধানের পরিমাণ সমান হয়, কিন্তু দুই প্রান্তের বিভব পার্থক্য আলাদা হয়। আর যদি ধারক দুটোকে আমরা সমান্তরালে যুক্ত করি তাহলে তাদের মধ্যে কি আছে দুই প্রান্তের বিভব পার্থক্য তো সেম, কিন্তু আধান সেম হবে না স্যার। তো এখানে গল্প সেটাই। তাহলে স্যার কি হচ্ছে, দুই প্রান্তের বিভব পার্থক্য আলাদা হবে কিন্তু আধান সেম হবে। তাহলে আধান কত স্যার, কিউ। তাহলে স্যার আমরা কি জানি ভি ইকুয়ালস টু কিউ বাই সি। তাহলে স্যার এখানে কি হচ্ছে V1 ইকুয়ালস টু কিউ বাই C1, কি কিউ বাই C1। স্যার কিউ তো আমরা আগেই বার করেছি কি C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু ভি। তাহলে স্যার সেইখানে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে স্যার উপরে যে C1 আছে আর নিচে যে C1 আছে স্যার এই দুটো C1 কি হবে, কেটে যাবে। তাহলে এখানে C1 এর সঙ্গে স্যার এখানে C1 কেটে যাবে। তাহলে থাকবে কি স্যার উপরে C2, উপরে কি থাকবে স্যার C2। তাহলে C2 ইন্টু ভি বাই C1 প্লাস C2, এটাই হচ্ছে স্যার কি এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য। তো একই রকম গল্প স্যার যদি আমাকে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বা I বের করতে বলে স্যার, এখানে যদি স্যার R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলে তাহলে কি হবে স্যার না, আমরা জানি কি V ইকুয়ালস টু IR, আমরা কি জানি স্যার V ইকুয়ালস টু IR, তাই না। তাহলে স্যার এখানে R1 হয়ে যাবে, কেন স্যার আমরা জানি কি শ্রেণী সমবায় দুটো রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কিন্তু স্যার সেম। তাহলে তড়িৎ প্রবাহ যদি সেম হয় তাহলে I ইন্টু R1 হবে। তাহলে স্যার I কত পেয়েছিলাম আমরা, ভি বাই R1 প্লাস R2, কত পেয়েছিলাম স্যার ভি বাই R1 প্লাস R2 ইন্টু R1। তাহলে এটাই হবে স্যার এই যে V1 অর্থাৎ প্রথম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য। ক্লিয়ার, তাহলে কি কি স্টেপ বললাম স্যার, প্রথমে তুল্যটা বের করতে হবে, সে ধারকত্ব হোক বা রোধ হোক। তাহলে যদি আমরা রোধের ক্ষেত্রে দেখি তাহলে তুল্য রোধ বের করবো, আর যদি ধারকত্বের ক্ষেত্রে তাহলে ধারকত্ব বের করবো, তুল্য ধারকত্ব বের করার পর স্যার সেখানে মোট আধান
ধারকত্বের ক্ষেত্রে, আর তড়িতের ক্ষেত্রে স্যার মোট কারেন্ট বের করব। এরপরে স্যার থার্ড স্টেপ কী হবে না স্যার, আমরা যদি শ্রেণী সমবায় থাকে তাহলে আমরা জানি আধান সমান হবে, আর ওদিকে স্যার তড়িৎ প্রবাহ সমান হবে। যদি আধান সমান হয় তাহলে আধানটাকে নির্ণয় করবো, আর স্যার যদি তড়িৎ প্রবাহের কথা বলে স্যার তড়িৎ প্রবাহ নির্ণয় করবো। করার পরে স্যার এদিকে কি হচ্ছে না, আমরা জানি কি ভি ইকুয়ালস টু কিউ বাই সি, আর ওদিকে হচ্ছে স্যার ভি ইকুয়ালস টু আইআর। তাহলে স্যার দুটো ফর্মুলা পুট করে দেবো, অ্যান্সার আমার অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তাহলে এই হচ্ছে স্যার কিছু স্টেপ। তাহলে একদম খুবই সাধারণভাবে প্রথমে তুল্য ধারকত্ব, তারপরে স্যার মোট আধান, তারপরে স্যার প্রথম যে ধারকটা আছে স্যার তার দুই প্রান্তের বিভব পার্থক্য কী হবে স্যার, কিউ1 ইকুয়ালস টু সি1 ইন্টু ভি বা সি1 ইন্টু ভি1। ক্লিয়ার? এটাকে আমরা ক্যালকুলেশন করব। ওকে স্যার, নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে আসে। তাহলে আমাদের স্যার অ্যান্সার কী দাঁড়ালো না স্যার সি2 বাই সি1 প্লাস সি2 ইন্টু ভি, সি2 বাই সি1 প্লাস সি2 ইন্টু ভি। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে, মনে করা যাক ই ভেক্টর ইকুয়ালস টু, ই মানে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 30x² আই ক্যাপ, 30x² আই ক্যাপ দ্বারা একটি তড়িৎ ক্ষেত্র প্রকাশ করা হয়। কি প্রকাশ করছি? তড়িৎ ক্ষেত্র প্রকাশ করছি। এখন বলছি ভি এ যদি এক্স ইকুয়ালস টু 2 মিটার দূরত্বে এবং ভি জিরো যদি মূল বিন্দুতে অবস্থান করে, তবে ভি এ মাইনাস ভি জিরো নির্ণয় করো, মানে বিভব পার্থক্য নির্ণয় করতে বলেছে। স্যার আমরা কি জানি ফর্মুলা, ই ইকুয়ালস টু ডিভি ডিএক্স, তাই না? ই ইকুয়ালস টু স্যার মাইনাস ডিভি ডিএক্স। তাহলে স্যার ডিভি ইকুয়ালস টু কি আসবে? মাইনাস ই ডিএক্স আসবে, মাইনাস ই ডিএক্স আসবে। ওকে স্যার, তাহলে এখানে কি আসছে? ডিভি, ডিভিকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এদিকে যদি ইডিএক্সকে আমরা ইন্টিগ্রেট করি, তাহলে কি আসবে স্যার? এটা হবে 0 থেকে এ। কোথা থেকে স্যার? 0 থেকে এ। তাহলে স্যার কি আসবে? ভি এ মাইনাস ভি জিরো। আর এদিকে স্যার মাইনাস ই, মাইনাস বসিয়ে দিলাম। স্যার ই কত আছে? 30x² ইন্টু ডিএক্স, এর ইন্টিগ্রেশন। কী করবে? এর ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় না, জাস্ট 0 থেকে 2, কারণ আমাকে বলেছে স্যার ভি এ ইকুয়ালস টু এক্স মিটার, এক্স ইকুয়ালস টু 2। ওকে স্যার, তাহলে এখান থেকে কি গল্প আসছে? মাইনাস 30 বাইরে থাকলো, x² ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে স্যার? x³/3। কী হবে স্যার? x³/3। ওকে স্যার, এখন লিমিট কি হবে না স্যার? উপরে 2 নিচে 0। তাহলে স্যার এখানে গল্প কি আসবে? মাইনাস 30/3 ইন্টু 2³ মাইনাস 0³। ওকে, আচ্ছা স্যার 3 আর 10 30 কেটে গেল স্যার, 10 থাকলো, আর 2³ মানে স্যার 8, 8 মাইনাস 0 8 থাকলো স্যার। মাইনাস 10 ইন্টু 8 করলে স্যার কত হবে? মাইনাস 80 হবে। তাহলে স্যার আমাদের অ্যান্সার হবে কি? মাইনাস 80 ভোল্ট। এখানে আমাদের সলিউশন পেপারে স্যার আমরা সেটাই করেছি। সলিউশন পেপারে কি করেছি স্যার? সব ফার্স্টে আমরা বসিয়েছি ডিভি, এটা ডিভি হবে। তাহলে ডিভি ইকুয়ালস টু মাইনাস ইডিএক্স। তাহলে স্যার এটাকেও ইন্ডিকেট করতে হবে আমাকে, কি হবে স্যার? ভি জিরো থেকে ভি এ পর্যন্ত। তাহলে স্যার এখানে আলটিমেটলি আসবে ভি এ মাইনাস ভি জিরো। এখানে স্যার ই এর জায়গাতে কি বসিয়েছি? 30x² ডিএক্স। তাহলে স্যার এখানে x0, x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 2। স্যার এখানে মাইনাস 30, এখানে হচ্ছে x³/3, এখানে হচ্ছে x ইকুয়ালস টু 2, আর এটা হচ্ছে স্যার x ইকুয়ালস টু 0। স্যার এবারে এটাকে লিমিট বসালে কি হবে স্যার? এখানে 3টা বাইরে চলে আসলো স্যার, 2³ মাইনাস 0³। তাহলে স্যার এখানে কি হচ্ছে? 8 মাইনাস 0 8, এখানে হচ্ছে 30 আর 3 কেটে গেল, তাহলে কত হলো? 10। তাহলে মাইনাস 10 ইন্টু 8 স্যার মাইনাস 80 ভোল্ট। তাহলে এটাই স্যার আমাদের অ্যান্সার। তাহলে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার যেটা পেলাম আমরা কি স্যার? না 80 ভোল্ট, মাইনাস 80 ভোল্ট। তাহলে আমি এটাকে সবটা ইরেজ করে দিয়ে অ্যান্সারটাকে লিখবো। আমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কত স্যার? 80 ভোল্ট, মাইনাস 80 ভোল্ট। দুটো অপশন আছে কিন্তু স্যার, 80, আচ্ছা এটা ভোল্ট হবে, পার্থক্য বলেছে, সব অপশনগুলো জুলে দিয়েছে, কিন্তু আমাদের এটা অ্যান্সার হবে কি স্যার? ভোল্ট। ওকে, পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি স্যার। 3 নম্বর কোশ্চেন যেটা আমাদেরকে বলছে 25 ওয়াট এবং 30 ওয়াট ক্ষমতার দুটি বৈদ্যুতিক বাতির ভোল্টেজ রেটিং 220 ভোল্ট। তার মানে স্যার ওই বাল্বটাকে যদি আমরা কিনি, সেটাকে যদি 220 ভোল্টের কোনো কারেন্ট সোর্সের সঙ্গে যদি ওটাকে যুক্ত করি, তাহলে কিন্তু সে জ্বলবে। কিন্তু তার থেকে বেশি ভোল্টেজ যদি নিয়ে যায়, তাহলে সেখানে পসিবিলিটি কি থাকছে না, সেটা ফিউজ হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই জন্য স্যার ভোল্টেজ রেটিং বা ওয়াট রেটিং আমাদের করা থাকে কোথায় না, বাল্ব যদি আমরা কিনি তাহলে সেখানে দেখবে গায়ে লেখা থাকে, প্যাকেটের গায়ে, স্যার এই এত ভোল্ট এত ওয়াট, এত ভোল্ট এত ওয়াট, মানে একটা ভ্যালু সামথিং লেখা থাকে। ওকে, তার মানে কি হচ্ছে স্যার, ওই ভোল্টেজে সে কি হচ্ছে? গ্লো করবে। ওর থেকে বেশি ভোল্টেজ হলে সেখানে বিপজ্জনক কিছু ঘটতে পারে। আর স্যার ওয়াটের ক্ষেত্রে কি হচ্ছে না, অতটা ক্ষমতা সে বা অতটা পাওয়ার সে কনজিউম করবে, অতটা পাওয়ার সে কনজিউম করবে, এটাই হচ্ছে কি সেখানে উল্লেখ করা থাকে।
ওকে স্যার, তাহলে যদি গল্প এরকমটা হয়ে থাকে তাহলে আমরা স্যার এবার চলে আসি পরের টপিক ইয়েতে, যে স্যার আমরা কোশ্চেনটাকে সলভ করবো কীভাবে। পরের পার্টটুকু পড়ি। ওই যে বৈদ্যুতিক বাতি দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, তাহলে স্যার দুটো বাল্ব আলাদা আলাদা ছিল, আমি দুটোকে একসঙ্গে করলাম, শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, করে স্যার আমি কোন কারেন্ট সোর্সের সঙ্গে যুক্ত করছি? 440 ভোল্টের সঙ্গে যদি যুক্ত করি তবে স্যার বলছে কোন বাতিটির ফিলামেন্টটি ফিউজ হয়ে যাবে। কি আছে, কখন ফিউজ হবে? না স্যার, ফিউজ হওয়ার অর্থ হচ্ছে গলে যাওয়া। গলে যায় কেন স্যার? যদি হিট এক্সেস পরিমাণে উৎপন্ন হয়। আর স্যার হিট এক্সেস পরিমাণে উৎপন্ন হবে কেন? আমরা যদি ফর্মুলা দেখি তাহলে কি আছে স্যার, এইচ ইকুয়ালস টু আই স্কয়ার আর টি। আই স্কয়ার আর টি। স্যার আর তো কনস্ট্যান্ট, আর তো আর চেঞ্জ হচ্ছে না, কিন্তু স্যার যেটা চেঞ্জ হবে সেটা কি হচ্ছে? আই চেঞ্জ হবে। যেটা চেঞ্জ হবে স্যার সেটা কি হবে? আই চেঞ্জ হবে। তাহলে স্যার আয়ের ভ্যালুটা আমাকে দুই ক্ষেত্রে বের করতে হবে। যদি স্যার আমি দুই ক্ষেত্রে আয়ের ভ্যালু বের করি আর শ্রেণী সমবায় থাকাকালীন যদি আই বের করি, তাহলে আমরা দেখতে পাবো যেটা স্যার কি হচ্ছে না, কারেন্ট ওই যে শ্রেণী সমবায়ে যুক্ত করার পর কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু স্যার ফিউজ হয়ে যাবে। তাহলে স্যার এখানে ক্যালকুলেশন করব। প্রথমে যেটা 25 ওয়াট, তার জন্য কতটুকু রেজিস্ট্যান্স আছে সেটা বের করবো, তার জন্য কতটুকু কারেন্ট আছে সেটা বের করবো। ওকে, তাহলে এখানে 3 নম্বর কোশ্চেনের সলিউশনে চলে আসি। স্যার আমরা কি জানি, পি ইকুয়ালস টু, পি এর তিনটে ফর্মুলা হয় স্যার, আই ইন্টু ভি, একটা হচ্ছে স্যার আই স্কোয়ার আর, আর একটা স্যার ভি স্কোয়ার বাই আর। স্যার এখানে আমি কোশ্চেনের কি দিয়ে দিয়েছে, ভোল্টেজ দিয়ে দিয়েছে, ভোল্টেজ রেটিং বলে দিয়েছে কত স্যার, 220। আর স্যার আমাকে পাওয়ার রেটিং বলে দিয়েছে কত স্যার, 25 ওয়াট। তাহলে স্যার যদি এই দুটো দেওয়া থাকে তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করবো স্যার? এই যে ভি স্কোয়ার বাই আর। ওকে, তাহলে স্যার এখান থেকে আমরা রেজিস্ট্যান্স বার করছি। কি হচ্ছে স্যার, প্রথমে আর ওয়ান বার করলাম, আর ওয়ান ইকুয়ালস টু স্যার ভি স্কোয়ার বাই পি ওয়ান। স্যার এখানে কি হচ্ছে, ভি এর কত, 220 ভোল্টের সোর্স আমাদেরকে প্রথমে লাগানো থাকছিল, কারণ সেটা ভোল্টেজ রেটিং করা আছে। তাহলে স্যার সেখানে রেজিস্ট্যান্স কত পাচ্ছি, 1936 ওহম। ওকে, কত পাচ্ছি স্যার, 1936 ওহম। আচ্ছা স্যার, এবার হচ্ছে দ্বিতীয় বাল্বের জন্য, যেটা 30 ওয়াটের বাল্ব, সেটার জন্য আমরা কি করছি স্যার, ভোল্টেজ এই সরি রেজিস্ট্যান্স বের করছি কত, এত ওহম, কত 4840/3 ওহম। ওকে স্যার, তাহলে প্রথম ক্ষেত্রে যখন 220 ভোল্টের সঙ্গে যুক্ত করা ছিল তখন স্যার কারেন্ট কত সেটা আমরা বের করছি। কি স্যার, আমরা জানি আই ইকুয়ালস টু পি বাই ভি। আই ইকুয়ালস টু কি হবে স্যার, পি বাই ভি। কোন ফর্মুলা স্যার, পি ইকুয়ালস টু আই ভি, এই ফর্মুলা থেকে। ওকে, তাহলে স্যার আই ইকুয়ালস টু পি বাই ভি। তাহলে স্যার এখান থেকে আমরা কারেন্ট কত পাচ্ছি, 0.11 ওহম, কত এই অ্যাম্পিয়ার, কত পাচ্ছি 0.11 অ্যাম্পিয়ার। তাহলে স্যার প্রথম যে বাল্বটা, যেটাকে আমরা 220 ভোল্টের যদি যুক্ত করি, তাহলে সেখানে আমরা কারেন্ট কত পাবো স্যার, 0.11। তার মানে কি স্যার, ওই ম্যাক্সিমাম মাত্রায় ওই পরিমাণ কারেন্টই সে কিন্তু পরিবহন করতে পারে, কারণ স্যার এর রেটিং মানে কি, সেটা কিন্তু ওই মাত্রাতেই ম্যাক্সিমাম নিরাপদভাবে পরিবহন করতে পারে। তার থেকে বেশি হলে স্যার বিপদ ঘটতে পারে বা ফিউজ হয়ে যেতে পারে। ওকে, তাহলে যেটা রেটিং করা থাকে স্যার, ওই মাত্রারই কিন্তু তড়িৎ প্রবাহ বা ওই মাত্রারই রেজিস্ট্যান্স বা ওই মাত্রারই পাওয়ার বা ওই মাত্রারই ভোল্টেজ কিন্তু সে ক্যারি করতে পারে বা বিয়ার করতে পারে, কিন্তু তার থেকে বেশি হলে কিন্তু সেখানে বিপজ্জনক হতে পারে, নিরাপদ হবে না এক কথায়। ওকে, তাহলে স্যার প্রথম যে বাল্বটা ছিল 25 ওয়াটের, সেটা স্যার কি হচ্ছে না, 220 ভোল্টের যে ব্যাটারি বা কারেন্ট সোর্স, তার সঙ্গে যদি যুক্ত করা হয় তাহলে স্যার আমরা কি পাবো, 0.11 অ্যাম্পিয়ার কারেন্ট সেখানে পাবো। আর স্যার দ্বিতীয় কেসে যদি আমরা দেখি, 30 ওয়াটের বাল্ব যেটা আছে সেটা কি স্যার, 0.13 ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 0.13 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পাবো। এখন স্যার দুটো বাল্বকে আমাকে বলেছে শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে। স্যার শ্রেণী সমবায়ে যদি যুক্ত করি তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত আসবে স্যার, আমরা জানি আর ওয়ান প্লাস আর টু। তাহলে দুটোকে স্যার যোগ করে দিয়েছি, কত স্যার, এই যে 1936 আর এখানে স্যার 4840/3, দুটোকে যুক্ত করলে আমরা স্যার পাচ্ছি কত, 3549.3 ওহম পাচ্ছি। স্যার এবার আমাকে বলেছে ওই দুটো বাল্বকে একসঙ্গে আমি কি করছি, 440 ভোল্টের কোনো একটা কারেন্ট সোর্সের সঙ্গে যুক্ত করছি। যদি আমি যুক্ত করি তাহলে কি হচ্ছে, সেখানে কারেন্ট কত পাবো, না স্যার আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে স্যার ভি কত, 440, আর রেজিস্ট্যান্স কত স্যার, দুটো মিলিয়ে। কেন স্যার, এখন তো দুজনকে আমি যুক্ত করেছি সিরিজে, আগে প্রত্যেকটা আলাদা আলাদা ছিল, এখন দুজনকে একসঙ্গে যুক্ত করেছি। তাহলে স্যার সেখানে আমরা পাচ্ছি কত, কারেন্ট হবে 0.12 অ্যাম্পিয়ার। তার মানে স্যার ওই যে যুক্ত করার ফলে সেখানে কত অ্যাম্পিয়ারের কারেন্ট যাবে, 0.12 অ্যাম্পিয়ারের কারেন্ট কিন্তু ওই দুটো বাল্বের মধ্যে দিয়ে যাবে। কিন্তু আমরা কি বলেছি না, ফিউজ সেটাই হবে যেটার ক্ষেত্রে কি হচ্ছে, আগে কম পরিমাণে কারেন্ট যাচ্ছিল কিন্তু এখন হঠাৎ করে কারেন্টটা বেড়ে গেছে। বেড়ে গেলে কিন্তু তার যে কারেন্ট রেটিং তার থেকে বেশি কারেন্ট যাবে, ফলে কি হচ্ছে, সেটা নিরাপদ হবে না, অর্থাৎ কি হবে, বাল্বটা কেটে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, একজনের কত 0.11, একজনের কত 0.13। তাহলে স্যার যার 0.11 তার থেকে কিন্তু বেশি কারেন্ট কোথা দিয়ে যাচ্ছে, ওই স্যার 440 ভোল্টে। তাহলে স্যার 440 ভোল্টে যুক্ত করলে এই যে স্যার যার মধ্যে যে 0.11 কারেন্ট যাচ্ছিল সেটা কিন্তু স্যার ফিউজ হয়ে যাবে। আর সেটা কি ছিল স্যার, না 25 ওয়াটের যে বাল্বটা ছিল সেটা। সুতরাং কি হচ্ছে, 25 ওয়াটের যে বাল্ব সেটা কিন্তু ফিউজড হয়ে যাবে। ওকে, সেটাই কিন্তু ফিউজড হয়ে যাবে। তাহলে স্যার আমরা কোশ্চেনের অ্যান্সার কি দেখতে পাচ্ছি, না স্যার 25 ওয়াটের যে বাল্বটা সেটা কিন্তু ফিউজড হয়ে যাবে। এই যে
তাহলে ফার্স্ট কোশ্চেন অপশন হচ্ছে ফার্স্ট অপশনটা। ওকে, পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি। বলছি স্যার একই ভরবেগে একটি প্রোটন এবং একটি আলফা কণাকে, তাহলে প্রোটনের সংকেত কি হয় না স্যার এইচ প্লাস, তাই না? তাহলে এইচ কোনটা 1 1টা, আচ্ছা স্যার। আর আলফা কণার সংকেত কি হয় স্যার এইচ ই 2 4 2+, কারণ আমরা জানি আলফা কণা কি হিলিয়াম কণার নিউক্লিয়াস। তাহলে হিলিয়ামের পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে আলফা কণা, আর প্রোটিয়ামের যে নিউক্লিয়াস সেটা হচ্ছে স্যার প্রোটন। প্রোটিয়ামের যে নিউক্লিয়াস সেটাই স্যার কি হচ্ছে প্রোটন। ওকে, তাহলে দুজনেরই আমরা সংকেত দেখে নিয়েছি। এখন কথা হচ্ছে এদের দুজনকে আমরা কি করছি, লম্বভাবে চৌম্বকক্ষেত্রের মধ্যে প্রবেশ করাচ্ছি। প্রবেশ করালে সেখানে বৃত্তাকার পথের ব্যাসার্ধগুলোর অনুপাত কি হবে? স্যার আমরা কি জানি, যখন কোনো একটা আধানকে আমরা লম্বভাবে কোনো একটা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করাবো, তাহলে সেটা কি হবে স্যার, এটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এই যে স্যার বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, সেইখানে কি আছে একটা রেডিয়াস আমরা পাবো। স্যার এই রেডিয়াসটা আমাদেরকে কি করতে বলেছে, নির্ণয় করতে বলেছে, এবং সেগুলোর অনুপাত আমাদেরকে বার করতে বলেছে। কি করে বার করবো স্যার? স্যার এই যে ঘোরাচ্ছে, এটা ঘোরানোর জন্য দায়ী কে? চৌম্বক বল। স্যার কোনো একটা আধানকে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করানো হলে সেটা যে ঘুরতে থাকবে বৃত্তাকার পথে, তার জন্য দায়ী কে বললাম স্যার? চৌম্বক বল। স্যার চৌম্বক বলের জন্য আমরা ফর্মুলা কি জানি? কিউ ভি বি। স্যার সাইন থিটা হয়, তো এখানে তো বলে দিয়েছি লম্ব হবে, তার মানে সাইন 90 মান কত স্যার 1। আচ্ছা স্যার, এটাই কি করবে আমাদেরকে, কি করবে না স্যার অভিকেন্দ্র বলের যোগান দেবে। কি করবে স্যার? অভিকেন্দ্র বলের যোগান দেবে। যদি স্যার এটা অভিকেন্দ্র বলের যোগান দেয়, তাহলে স্যার এই যে ভি ভি কেটে গেল, তাহলে স্যার আমরা আর ইকুয়ালস টু কি পাবো? এমভি বাই কিউবি। কি পাবো স্যার? এমভি বাই কিউবি। এখন স্যার কোশ্চেনের দিকে যদি আমরা আসি, তাহলে কোশ্চেন আমাদেরকে কি বলে দিয়েছে না, বলেছে একই ভরবেগ কিন্তু দুজনের ক্ষেত্রে সেম। তাহলে ভরবেগ কোনটা স্যার? এম ভি। তাহলে এটা স্যার দুজনের ক্ষেত্রেই কনস্ট্যান্ট, কারণ এখানে কোনো ভ্যারি হবে না। স্যার ভ্যারি কোথায় হবে না, তারপরে স্যার দেখি বলছে একটি প্রোটন এবং একটি আলফা কণাকে প্রবেশ করালাম চৌম্বক ক্ষেত্রের মধ্যে, তাহলে একটাই চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করাচ্ছি, মানে স্যার দুজনের ক্ষেত্রে বি কি সেম, তাহলে দুজনের ক্ষেত্রে বিও স্যার সেম। তাহলে স্যার ভ্যারি করবে কোনটা? আর প্রপোর্শনস টু 1/q, অর্থাৎ চার্জ ভ্যারি করবে স্যার। তার মানে কি হচ্ছে, যার ক্ষেত্রে চার্জ বেশি হবে তার ক্ষেত্রে রেডিয়াস কম হবে, যার ক্ষেত্রে চার্জ কম হবে তার ক্ষেত্রে রেডিয়াস বেশি হবে। তাহলে স্যার এটাই কি হচ্ছে আমরা এখানে সলিউশন পেপারে দেখবো। সলিউশন পেপারে আমরা কি লিখেছি না স্যার, যেখানে বলেছি আর ইকুয়ালস টু এমভি বাই কিউবি, আমরা বের করে নিয়েছি আর ইকুয়ালস টু এমভি বাই কিউবি কোথা থেকে আসছে। স্যার এমভি কনস্ট্যান্ট, বিও কনস্ট্যান্ট, যেহেতু সেম দুজনে। তাহলে স্যার আমাদের ভ্যারি করছে আর প্রপোর্শনালস টু 1/q। তাহলে স্যার আর পি বাই আর আলফা ইকুয়ালস টু কিউ আলফা বাই কিউ পি। আমরা জানি কি প্রোটন কণার দ্বিগুণ আধান উপস্থিত থাকে কোথায় না স্যার? আলফা কণায়। কেন না, আমরা জানি আলফা কণার সংকেত কি ছিল? HE 2 4 2+, এখানে স্যার 2+ ছিল, আর প্রোটনের ক্ষেত্রে স্যার H প্লাস ছিল 1 1+। তাহলে স্যার এইখানে একটা প্লাস আর এখানে দুটো প্লাস, তাহলে স্যার 2 ডবল। তাহলে স্যার প্রোটনের ডাবল হচ্ছে কি আলফা পার্টিকেল, তাহলে 2 ইন্টু কিউপি হচ্ছে আলফা পার্টিকেলের জন্য। তাহলে কিউপি স্যার কেটে গেল, তাহলে কি হচ্ছে স্যার 2। তাহলে স্যার রেশিও কত হবে? 2:1। তাহলে প্রোটন এবং আলফা পার্টিকেলের অনুপাত কত হচ্ছে? 2:1। আমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার কোনটা আগে আছে। তাহলে আমরা কোশ্চেনের ক্ষেত্রে দেখি কোনটা আগে আছে, প্রোটন আগে আছে নাকি আলফা পার্টিকেল আগে আছে। ওকে, এখানে কোথায় আছে? এই যে কোশ্চেনে বলেছে প্রোটন আগে আছে, তার মানে কি হচ্ছে অবভিয়াসলি আমাদের অ্যান্সার কি হবে? 2:1 হবে। তাহলে আমাদের 2:1 হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেনের ক্ষেত্রে বলছে যে একটি তড়িৎবাহী লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য এবং চৌম্বক ভ্রামকের অনুপাত হচ্ছে কত? এক্স। কত? এক্স। তাহলে স্যার চৌম্বক প্রাবল্য আর চৌম্বক ভ্রামক এদের দুজনের অনুপাত কত? এক্স। এখন আমাদেরকে কোশ্চেনে বলছে স্যার তড়িৎ প্রবাহ মাত্রা ও লুপের ব্যাসার্ধ উভয়কে আমরা দ্বিগুণ করছি। কাকে কাকে? তড়িৎ প্রবাহ মাত্রাকে আর লুপের ব্যাসার্ধ উভয়কে আমরা স্যার দ্বিগুণ করে দিচ্ছি। যদি দ্বিগুণ করি তাহলে স্যার এদের মানের অনুপাত কত হবে? আচ্ছা, চলে আসি সলিউশনের দিকে। কি হচ্ছে স্যার না, আমাদের এখানে যদি আমরা দেখি কোথায় গেল, এই যে আচ্ছা স্যার চৌম্বক প্রাবল্যের ফর্মুলা কি হচ্ছে স্যার? বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2r। মানে একটা লুপের জন্য চৌম্বক প্রাবল্য কি হয় স্যার? বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2r। ওকে, আচ্ছা স্যার এবার হচ্ছে কি চৌম্বক ভ্রামক। স্যার চৌম্বক ভ্রামকের মান কি হয় না, আমরা জানি স্যার চৌম্বক ভ্রামক পিএম ইকুয়ালস টু আই ইন্টু এ। স্যার এ কি হচ্ছে? পাই আর স্কোয়ার, কারণ একটা বৃত্তাকার কুণ্ডলী বা একটা লুপের জন্য কি হবে? পাই আর স্কোয়ার বসিয়ে দিলাম। স্যার দুজনের কি করবো? রেশিও করবো। তাহলে স্যার এক্স ইকুয়ালস টু কি হচ্ছে? বি বাই এম। বি বাই এম। স্যার বি এর ভ্যালু বসিয়ে দিলাম, এম এর ভ্যালু বসিয়ে দিলাম, আই আই কেটে গেল, এখানে স্যার কি আসলো? তাহলে মিউ নট বাই 2r পাই, এখানে আর স্কোয়ার, তাহলে কি হচ্ছে আলটিমেটলি আর কিউব হয়ে যাচ্ছে স্যার। আলটিমেটলি কি হচ্ছে? আর কিউব হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা ফর্মুলাতে বসাই তাহলে এক্স এখানে 2 পাই আর 4 পাই কি হচ্ছে? কেটে গেল। কি আসলো? 4 পাই আর 2 পাই কেটে গেল, তাহলে 2 × 10⁻⁷ বাই আর কিউব।
বাই আর কিউব। তার মানে স্যার এখানে এক্স এর সঙ্গে আর এর কি রিলেশন আসছে, ব্যস্ত সম্পর্ক, এবং সেখানে কি আছে এক্স প্রপোর্শনাল টু 1 বাই আর কিউব। কি আসবে স্যার, এক্স প্রপোর্শনাল টু 1 বাই আর কিউব। এখন বলছে স্যার আমাকে দুটোই আমি দ্বিগুণ করছি, কি আগে তড়িৎ প্রবাহকেও দ্বিগুণ করছি, আবার স্যার আর কেও দ্বিগুণ করছি। আচ্ছা স্যার, এখন যদি তড়িৎ প্রবাহকে দ্বিগুণ করি তাহলে এখানে স্যার 2 বাই আর কিউব যেটা আছে, এখানে দেখুন স্যার এক্স যেটা আমরা বার করেছি সেখানে কিন্তু কোনোভাবে আয়ের উপর ডিপেন্ড করছে না, যেটা ডিপেন্ড করছে সেটা কার উপর ডিপেন্ড করছে স্যার, কেবলমাত্র রেডিয়াসের উপরে, অর্থাৎ ব্যাসার্ধের উপর ডিপেন্ড করছে। তাহলে এই যে স্যার অনুপাতটা সেটা কিন্তু কেবলমাত্র ব্যাসার্ধের উপরেই নির্ভর করছে। তাহলে স্যার যদি ব্যাসার্ধের উপরে নির্ভর করে তাহলে ব্যাসার্ধের দ্বিগুণের জন্যই কিন্তু কেবলমাত্র ফ্যাক্ট হবে, বাকি কারোর ক্ষেত্রে ফ্যাক্ট হবে না। তাহলে স্যার এখানে কি হচ্ছে, আর এর জায়গাতে, এই ফর্মুলাতে আর এর জায়গাতে স্যার আমরা এখানে 2 আর বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করেছি 1/8 বাইরে নিয়ে আসলাম, এই টোটালটা স্যার, এইটা টোটালটাই কষ্ট দেখুন স্যার এক্স, তাহলে কি আসবে স্যার x/8। তাহলে স্যার যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমাদের রেশিও কি হবে, এক্স এর জায়গাতে x/8 হয়ে যাবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তবুও। ওকে স্যার, এখানে কি করলাম আমরা, প্রথমে b/m, বি এর ফর্মুলা আর এম এর ফর্মুলা দুটোকেই লিখে নিয়েছি, তারপরে স্যার b/m এর অনুপাতটা বার করেছি। তাই ফার্স্টে দুজনের ফর্মুলাগুলোকে লিখে তারপরে তাদের দুজনের অনুপাতটা করেছি, আর আমাকে কোশ্চেনে বলে দিয়েছি সেই অনুপাতটা কি হচ্ছে এক্স। তাহলে স্যার এখানে প্রথমে এক্স এর মানটা আমি বার করেছি, এক্স এর মান যেটা বেরিয়েছে সেখানে স্যার কি হচ্ছে, কোনো রাশির উপরে নির্ভর করছে না, কেবলমাত্র রেডিয়াসের উপরে নির্ভর করছে। তার মানে স্যার আমরা তড়িৎ প্রবাহ দ্বিগুণ করি কি চৌম্বক প্রাবল্য দ্বিগুণ করি বা যা কিছু দ্বিগুণ করি না কেন স্যার, কোনোটাই ফ্যাক্ট করবে না। ফ্যাক্ট কোনটা করবে স্যার, আমার কি হচ্ছে রেডিয়াসের চেঞ্জ যেটা সেটাই স্যার আমার ফ্যাক্ট করবে। তাহলে স্যার রেডিয়াস আমাকে কি বলেছে, দ্বিগুণ করতে বলেছে, তাহলে স্যার আমি আর এর জায়গাতে 2 আর বসিয়ে দিয়েছি, 2 আর এর কিউব করেছি, ক্যালকুলেশন করেছি স্যার, আমার আলটিমেটলি অ্যান্সার কি এসেছে x/8। তাহলে স্যার আমাদের পরের কোশ্চেনের অ্যান্সার হবে x/8। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখছি x/8, ফার্স্ট অপশনে আছে। আচ্ছা, পরের কোশ্চেন বলছি এদের মধ্যে কোন ধারকের মেরুবর্তিতা দেখা যায়। মেরুবর্তিতা মানে কি, পোলারাইজেশন দেখা যাবে। তাহলে পোলারাইজেশন কাদের দেখা যাবে, যারা কি হচ্ছে মেরু অর্থাৎ পোলার অণু বা পোলার সাবস্ট্যান্সের ক্ষেত্রেই স্যার আমরা মেরুবর্তিতা দেখতে পাবো। এখন কথা হচ্ছে স্যার এদের মধ্যে মাইকা যেটা আছে সেটাও কিন্তু স্যার অধাতু, প্লাস্টিক তো একদম পুরোপুরি বলতে পারি আমাদের কি আছে, কোনো রকমভাবে মেরুবর্তিতা দেখাবে না, সেরামিকও কিন্তু স্যার মেরুবর্তিতা দেখায় না। কিন্তু আমরা জানি কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি থাকে সেটা কিন্তু স্যার অবশ্যই মেরুবর্তিতা দেখাবে, কেননা সে আয়নে বিশ্লেষিত হবে। তাহলে স্যার আমাদের এখানে অ্যান্সার হবে কি তড়িৎ বিশ্লেষক। আচ্ছা স্যার, পরের কোশ্চেনের ক্ষেত্রে, পরের কোশ্চেন বলছে 60 ভোল্ট 120 ওয়াট। তাহলে এই যে বললাম আমরা বাল্বের ক্ষেত্রে কি আছে, এটা রেটিং করা থাকে, তাহলে এখানে রেটিংটা কি দিয়েছি স্যার, 60 ভোল্ট 120 ওয়াট। একটি বাল্বকে আমি কি করছি স্যার, 220 ভোল্টের লাইনে সংযুক্ত করলাম। এখন বাল্বটা যাতে সর্বোচ্চ উজ্জ্বলভাবে জ্বলতে পারে সেই জন্য কি করছে, আমাকে বাতিটির সঙ্গে যে মানের রোধ শ্রেণী সমবায় যুক্ত করতে হবে তার মান আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এখন কথা হচ্ছে এই যে সর্বোচ্চ উজ্জ্বলভাবে জ্বলতে হবে, তার মানে কি এই যে রেটিং আমার 120 ওয়াট করা আছে, সবসময় কিন্তু 120 ওয়াট যে সে কনজিউম করে তা কিন্তু নয়। কি হয় স্যার, ওইটা হচ্ছে ম্যাক্সিমাম, সে কিন্তু ওই পরিমাণ কি কনজিউম করতে পারে, তার থেকে বেশি কনজিউম করতে পারে না। আর স্যার আমরা জানি কি, কোনো বাল্বের পাওয়ার যত বেশি হয়, পাওয়ার কনজিউম যত বেশি হবে, তত স্যার সেখানে কি হচ্ছে উজ্জ্বলতা তত বাড়বে। তাহলে স্যার 120 ওয়াট, সে তো আর 120 ওয়াট থেকে বেশি নিতে পারবে না, তাই না? তার মানে যদি 120 ওয়াটই ম্যাক্সিমাম নেয় তাহলে মানে স্যার ওটাই কিন্তু সর্বোচ্চভাবে গ্লো করতে তাকে সাহায্য করবে। অর্থাৎ আমাকে বলছে যে আমি একটা যদি কোনো একটা রোধকে যদি সেখানে যুক্ত করি তাহলে কত মানের রোধ আমাকে যুক্ত করতে হবে, যার কারণে কি হচ্ছে আমার কিন্তু ও কি করতে পারবে না স্যার, ওই 120 ওয়াটের পাওয়ারই কিন্তু জ্বলবে। ঠিক আছে, তাহলে এবার দেখি এখানে সলিউশনটা কি করে হবে। তাহলে প্রথমে আমরা কি করবো, এর রেজিস্ট্যান্স বার করে নেব। ওই যে বাল্বটা আছে সেই বাল্বের রেজিস্ট্যান্স বার করবো কি করে স্যার, না ওই যে রেটিংগুলো দেওয়া ছিল সেই রেটিং থেকে। তাহলে আমরা এখানে লিখেছি কি স্যার, বাল্ব গ্লোজ ব্রাইট, মানে ম্যাক্সিমাম মাত্রায় যে জ্বলবে, তার মানে কি স্যার পাওয়ার রিমেন্স কনস্ট্যান্ট, অর্থাৎ কি আছে পাওয়ার যেটা আমাদের 120 ওয়াট, ওই 120 ওয়াটে আমাদেরকে জ্বলতে হবে, তার থেকে কম হলে হবে না, তার থেকে কম হলে হবে না। তাহলে স্যার এখন গল্প হচ্ছে বাল্বের পাওয়ার কত বলে দিয়েছে আমাদের স্যার 120 ওয়াট, আর স্যার ভোল্টেজ কত বলে দিয়েছে বা বিভব পার্থক্য কত বলে দিয়েছে স্যার 60 ভোল্ট। তাহলে স্যার এখান থেকে আমরা রেজিস্ট্যান্স বের করছি কোন ফর্মুলা থেকে স্যার, R = V²/P, R = V²/P ওই ফর্মুলা থেকে। তাহলে স্যার এখানে কত পাচ্ছি আমরা রেজিস্ট্যান্স, বাল্বের রেজিস্ট্যান্স হচ্ছে স্যার 30 ওহম। কত পাচ্ছি স্যার, 30 ওহম। ওকে, আচ্ছা স্যার, এবার কথা হচ্ছে স্যার আমাদেরকে বলেছে ওই বাল্বটাকে একটা রোধের সঙ্গে, কোন রোধ আমরা জানি না, সেখানে একটা রোধ আমরা ধরে নিচ্ছি আর। তাহলে স্যার আর মানের একটা রোধের সঙ্গে আমরা কি করছি, শ্রেণী সমবায় যুক্ত করছি, করার পর সেটাকে 220 ভোল্টের একটা কারেন্ট সোর্সের সঙ্গে যুক্ত করছি। এখন বলছে এর পাওয়ার যদি 120 পেতে হয় তাহলে ওই রোধের মান কত হতে হবে। তাহলে স্যার আমরা ফর্মুলা কি জানি, P = V²/R,
এখানে স্যার ফর্মুলা বসিয়ে দিয়েছি ভি স্কয়ার বাই আর। এখানে আর কি হবে স্যার, এই আর আর এই আর দুজন শ্রেণী সমবায় আছে, তাদের সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে স্যার এখানে কি হচ্ছে, ভি কত আমাকে বলে দিয়েছে 220 ভোল্টের লাইন, তাহলে 220 ইন্টু 220 বাই আর প্লাস 30। ওকে স্যার, পাওয়ার কত হতে হবে 120। তাহলে পাওয়ার 120 কেন না স্যার, আমাকে বলেছি ম্যাক্সিমাম মাত্রায় জ্বলতে হবে, ম্যাক্সিমাম গ্লো করতে হবে। ওকে স্যার, এবার হচ্ছে ক্যালকুলেশনের পালা। এই আর প্লাস 30টাকে এদিকে নিয়ে আসলাম, 220 ইন্টু 220 বাই 120। এখানে কাটাকাটি গিয়ে স্যার আলটিমেটলি আমরা কি পেলাম, 1210 বাই 3। কত পেলাম স্যার, 1210 বাই 3। ওকে, এখন স্যার এই যে আর প্লাস 30 ছিল, 30টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে 1210 বাই 3 মাইনাস 30, তাহলে 30 ইন্টু 3 করলে কত 90, তাহলে 1210 মাইনাস 90 বাই 3, তাহলে সেখানে 1120 বাই 3। এটাকে ক্যালকুলেশন করলে কত পারছে স্যার, 373.3 ওহম। 373.3 ওহম। স্যার এই মানের রেজিস্ট্যান্স আমার এখানে থাকতে হবে, তবেই কিন্তু স্যার সেখানে কি হচ্ছে, গ্লো করার জন্য আমার 120 ওয়াট কনজিউম হবে, পাওয়ার কনজিউম হবে। এখন কোশ্চেনে যদি চলে আসি আমরা, স্যার কোশ্চেনের যে অপশানগুলো আছে এখানে কিন্তু ওই 373.3 ওহম কোনো অপশান আমাদের এখানে নেই। তার মানে কি হচ্ছে স্যার, এখানে অপশানগুলো আমাদের মিস্টেক আছে, এখানে স্যার আমাদের অপশানগুলো মিস্টেক আছে। তাহলে প্রসেস কি হলো সেটা বোঝা গেল কিনা। যদি কখনো কোনো জায়গাতে বলে যে সর্বোচ্চ উজ্জ্বলভাবে জ্বলতে পারে, তার মানে কি হচ্ছে, তার যেটা পাওয়ার রেটিং আছে ওই পাওয়ার রেটিংটাই তার ম্যাক্সিমাম। আর পাওয়ার রেটিং ম্যাক্সিমাম হওয়া মানে কি, তার গ্লো কিন্তু ম্যাক্সিমাম হবে। কারণ আমরা জানি কি, পাওয়ার যত বেশি হবে সেই বাল্বের উজ্জ্বলতা বা ব্রাইটনেস তত বেশি হবে। ওকে স্যার, পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি। পরের কোশ্চেনে বলছে স্যার বি এর মাত্রায় সমীকরণ হলো। তাহলে বি এর মাত্রা, তাহলে বি কি স্যার, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। কি স্যার, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমার কাজ হচ্ছে স্যার চৌম্বক ক্ষেত্র প্রাবল্যকে নির্ণয় করা। ওকে চলো দেখি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আমরা কি করে নির্ণয় করতে পারি। আমরা কিন্তু বায়োসাভার্ট সূত্র থেকে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারবো না, পারবো কিন্তু অবশ্যই তাহলে আমাকে মিউ নটের মান জানতে হবে। কার মান স্যার, মিউ নট বা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা যেটা আছে, সরি আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বলছি, চৌম্বক ভেদ্যতা যেটা আছে স্যার তার মাত্রা আমাকে জানতে হবে। কিন্তু স্যার চৌম্বক ভেদ্যতার মাত্রা আমাদের মুখস্থ রাখা পসিবল নয়। তাহলে আমরা একটা সহজ পদ্ধতিতে করবো কি স্যার, কিউ ভিবি ইকুয়ালস টু এফ। ঠিকই আমরা পড়েছি চৌম্বক বলের সমীকরণ হয় কি স্যার, এফ ইকুয়ালস টু কিউ ভিবি, তাই না। তাহলে স্যার এখান থেকে বি ইকুয়ালস টু আমরা কি পেতে পারি, এফ বাই কিউ ভিবি। তাহলে স্যার এইখানে কি হচ্ছে, আমরা মাত্রা বিশ্লেষণ করবো, তাহলে আমাদের স্যার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে স্যার আমরা লিখতে পারি কি, ডাইমেনশন অফ কিউ মানে মাত্রা, কিউ এর মাত্রা ইন্টু ভি এর মাত্রা ইন্টু বি এর মাত্রা যদি করি, তো সেটা অবশ্যই কি হবে, এফ এর মাত্রার সঙ্গে সমান হতে হবে। তাহলে স্যার এইখান থেকে আমরা কি বলতে পারি, ডাইমেনশন অফ বি ইকুয়ালস টু কি হচ্ছে, ডাইমেনশন অফ এফ বাই ডাইমেনশন অফ কিউ ইন্টু ডাইমেনশন অফ ভি। তাহলে স্যার এফ এর ডাইমেনশন কি হয় আমরা জানি, এমএল টি মাইনাস টু, কেন ফোর্স, এফ ফর ফোর্স বা বল, বলের ক্ষেত্রে আমরা কি জানি এম ইন্টু এতে কি হয় স্যার এল টি মাইনাস টু, তাহলে কি হচ্ছে এম এল টি মাইনাস টু। ওকে আচ্ছা স্যার, এবার হচ্ছে কিউ, কিউ হচ্ছে আধান স্যার, আধান কি আই ইন্টু টি, আর স্যার বেগ, বেগ হচ্ছে এল টি মাইনাস ওয়ান। স্যার আলটিমেটলি সবটাকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি স্যার, এম টি টু দি পাওয়ার মাইনাস টু আই মাইনাস ওয়ান। ওকে তাহলে এটাই হচ্ছে স্যার চুম্বক প্রাবল্য বা চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মাত্রা। ওকে স্যার, নেক্সট একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে লাইট থেকে অবতল দর্পণ সম্পর্কিত, সেটাকে আমরা দেখি। আচ্ছা এখানে কোশ্চেন, আচ্ছা বি এর ক্ষেত্রে এটা দেখে নিই। আচ্ছা এম টি টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, ফার্স্ট অপশন অ্যান্সার হবে। ওকে স্যার, পরের কোশ্চেনের ক্ষেত্রে বলছি একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 0.1 মিটার। কত, 0.1 মিটার। তাহলে ফোকাস দূরত্ব স্যার 0.1 মিটার আমাকে বলে দিয়েছে। আচ্ছা তারপরে কি বলেছে স্যার, দর্পণটি দ্বারা প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন মানে কি স্যার এম, কি স্যার এম। তাহলে স্যার এম আমাকে বলে দিয়েছে বিবর্ধন 2। আচ্ছা স্যার, এবার বলছে প্রতিবিম্বটি যদি অসৎ বিম্ব হয়, তাহলে প্রতিবিম্ব কখন অসৎ হয় অবতল দর্পণের ক্ষেত্রে, যদি সেটা ফোকাসের মধ্যে অবস্থান করে। তার মানে স্যার আমাদের বস্তুর অবস্থান যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে সেটা অবশ্যই কি হবে, ফোকাসের মধ্যে, মানে 0.15 মিটার থেকে কম হবে। কি হবে স্যার, 0.15 মিটার থেকে কম হবে। তাহলে আমরা এক কথাতে কিন্তু এখানে অ্যান্সার বের করতে পারি, কোনটা হবে স্যার, 0.05 মিটার, 0.075। কেন স্যার, এই যে বললাম ফোকাস দূরত্ব 0.15 মিটার, আর অসৎ বিম্ব অবতল দর্পণ তখনই গঠন করে যদি সেটা স্যার ফোকাসের মধ্যে অবস্থান করে, যদি স্যার সেটা ফোকাসের মধ্যে। তাহলে ফোকাসের মধ্যে মানে কি স্যার, ফোকাস দৈর্ঘ্যের থেকে কম দৈর্ঘ্য হতে হবে বস্তুর দূরত্ব। তাহলে স্যার এটা আমরা কনসেপ্ট থেকে অ্যান্সার তো করে দিতে পারলাম। তাহলে এমসিকিউতে যখন আমাদের দেওয়া থাকবে তখন স্যার আমরা এই প্রসেসকে কাজে লাগাতে পারি যে স্যার অসৎ বিম্ব অবতল দর্পণের ক্ষেত্রে বললেই সেটা কিন্তু স্যার আমরা কি বের করবো না, ফোকাসের থেকে কম দূরত্ব কোনটাতে দেওয়া আছে সেটাই আমাদের অ্যান্সার। কিন্তু স্যার এর সলিউশনটাও তো আমাদের দরকার। তাহলে স্যার সলিউশন আমরা এখানে করে দিয়েছি। তাহলে দেখি এখানে সলিউশন আমাদের কি করা আছে।
ওকে, এই যে স্যার, কি অবতল দর্পণের ফোকাস দূরত্ব সবসময় আমরা জানি ঋণাত্মক হয়। কি হয় স্যার? ঋণাত্মক। কেন আমরা জানি স্যার? এই যে কোনো দর্পণ আছে, দর্পণের বাম দিকে কোনো দূরত্ব মেজারমেন্ট করলে সেটা স্যার ঋণাত্মক হবে, ডান দিকে কোনো দূরত্ব মেজারমেন্ট করলে সেটা স্যার প্লাস হবে, উপরের দিকে কোনো দূরত্ব মেজারমেন্ট করলে সেটা প্লাস সাইন হবে, আর যদি নিচের দিকে করি তাহলে স্যার মাইনাস সাইন হবে। তো এখানে কি ফোকাস কোন দিকে অবস্থান করে? অবতল দর্পণের ক্ষেত্রে স্যার বাম দিকে অবস্থান করে। তো স্যার এখানে কি হচ্ছে? -0.15। কিন্তু যেহেতু প্রতিবিম্ব অসৎ, আর আমরা জানি কি এই ক্ষেত্রে প্রতিবিম্ব কোন দিকে অবস্থান করে? বস্তু যেদিকে থাকে দর্পণের তার উল্টো দিকে, দর্পণের পিছনে হবে। তাহলে স্যার এটা কি হচ্ছে? ডান দিকে অবস্থান করছে, তার মানে কি স্যার ধনাত্মক হবে। তাহলে স্যার আমাদের ফর্মুলা অনুসারে m = v/u। তাহলে v/u যদি করি তাহলে স্যার এখানে কি হচ্ছে? আমাকে m তো বলেই দিয়েছে 2, তাহলে কি আসছে স্যার? v = 2u, v = স্যার 2u। ওকে, আচ্ছা স্যার, এবার আমাদের ফর্মুলা যেটা হয় সেটা কি হচ্ছে স্যার? 1/v + 1/u = 1/f। এটাকে আমরা কি বলি? দর্পণ সূত্র। এটা কি বলা হয় স্যার? দর্পণ সূত্র। তাহলে স্যার এই দর্পণ সূত্রের সমস্ত মানগুলোকে আমরা বসাবো। তাহলে স্যার ভি এর জায়গাতে কত বসাবো? 2u, এবং কত +2u বসাবো, মাইনাস নয়। কেন স্যার? আমরা বলেছি প্রতিবিম্ব অসৎ হবে, তার মানে কি সে কিন্তু দর্পণের ডান দিকে অবস্থান করবে, তাহলে স্যার প্লাস সাইনে হবে। তাহলে স্যার 1/2u - 1/u। কেন স্যার? এই যে বস্তু সে কিন্তু বাম দিকে অবস্থান করে, বস্তু কোন দিকে অবস্থান করে? বাম দিকে অবস্থান করে। তাহলে স্যার 1/2u - 1/u = স্যার -1/0.15। এবার স্যার এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো? এখানে ক্যালকুলেশন করলে পাবো স্যার -1/2u। তাহলে -1/2u = কত হচ্ছে? -0.15। তাহলে স্যার -0.15 যদি হয় তাহলে এখানে কি আসবে? 2u = আসবে স্যার 0.15। তাহলে ইউ ইকুয়ালস টু কত আসবে স্যার? 0.075 মিটার। কত আসবে স্যার? 0.075 মিটার। তাহলে স্যার এই হয়ে গেল আমাদের কোশ্চেনের অ্যান্সার, যে 0.075 মিটার। আমি বলেছিলাম যে দর্পণ থেকে সবসময় ছোট হবে, তাহলে এখানে কত এসছে? এই যে আমাদের 0.075 মিটার। ওকে, চল পরের কোশ্চেনের ক্ষেত্রে দেখি। 10 নম্বর কোশ্চেন বলছে, একটি দূরবীক্ষণের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 2 মিটার ও 0.05 মিটার। আমাকে বলছে দূরবীক্ষণটির সর্বোচ্চ বিবর্ধন ক্ষমতা কত? বলেছে সর্বোচ্চ বিবর্ধন ক্ষমতা কত। ওকে, তাহলে কি করে বার করবো স্যার? আমরা জানি সর্বোচ্চ বিবর্ধন ক্ষমতা যেটা হয় সেটা আমাদের ফর্মুলা কি হচ্ছে না স্যার? m = FO/FE। FO মানে অভিলক্ষের ব্যাস, ব্যাস বলছি ফোকাস বা অভিনেত্রের ফোকাস। তাহলে সর্বোচ্চ বিবর্ধন স্যার এটা ফর্মুলা। স্যার অভিলক্ষের ফোকাস আমাদেরকে বলেছে 2 মিটার, আর অভিনেত্রের ক্ষেত্রে বলেছে কত? 0.05 মিটার। তাহলে স্যার দুজনকে ডিভাইড করলে স্যার আমরা কি পাবো? 200/5। 200/5 মানে কত স্যার? 40। তাহলে স্যার আমাদের বিবর্ধন কত হবে? 40 গুণ হবে। কিন্তু স্যার আমাদের এখানে যদি অপশনগুলো দেখি, এখানে কিন্তু অপশনগুলো মিস্টেক করে গেছি। এটা অন্য কোনো কোশ্চেনের অপশন এখানে দিয়ে ফেলেছি, কারণ এখানে সব অপশনগুলো আছে মিটারে, কিন্তু মিটার তো হতে পারে না স্যার। আমরা কি জানি বিবর্ধনের কোনো এককই থাকে না। তাহলে স্যার এইটা হচ্ছে এই আগের কোশ্চেনের যে অপশনগুলো আছে, আমরা যদি ভালো করে দেখি এই অপশনগুলো এখানে হয়ে গেছে, মানে এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে কোনোভাবে। তো যাই হোক, এটা আমাদের এখানে হবে না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে স্যার? 40 হবে শুধুমাত্র। আচ্ছা স্যার, পরের কোশ্চেন বলছি গ্যালিয়াম আর্সেনাইড, এই যে GA গ্যালিয়াম আর AS তে আর্সেনাইড। তাহলে স্যার গ্যালিয়াম আর্সেনাইড এর নিষিদ্ধ অঞ্চলের শক্তি পার্থক্য কত বলে দিয়েছে? 1.5 ইলেকট্রন ভোল্ট। আমাকে বলছে স্যার এই গ্যালিয়াম আর্সেনাইড যুক্ত LED তৈরি করলে সেটা কী ধরনের আলো নির্গত করবে, বা কী ধরনের রেডিয়েশন নির্গত করবে। আমরা জানি কি LED কি করে না, ইলেকট্রন হোল পেয়ারিং করে সেখান থেকে কি হচ্ছে আমাদের ফোটন পার্টিকেল তৈরি করে, আর সেই ফোটন পার্টিকেলটাই আমাদের কি করে না স্যার বিভিন্ন রকমের কালার আমাদের সামনে তুলে ধরে, বা বিভিন্ন রকমের রেডিয়েশন আমাদের সামনে তুলে ধরে। তো এটা আমরা কিছু এক্সাম্পল এখানে লিখে দিয়েছি। আমাদের এখানকার কোশ্চেনের অ্যান্সার হবে অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড। ওকে, আমরা দেখি এখানে এক্সাম্পলগুলো কি কি লেখা আছে আমাদের কোর্স সলিউশন পেপারে। সব প্রথমে যেটা আছে, সিলিকন কার্বাইডের ক্ষেত্রে কি হবে? ইয়েলো কালার তৈরি করবে। গ্যালিয়াম ফসফাইড তার ডেন্সিটির উপর বেস করে সে রেড কালারও দিতে পারে, আবার গ্রিন কালারও দিতে পারে। কিন্তু স্যার গ্যালিয়াম আর্সেনাইড যেটা আছে সেটা কিন্তু স্যার সবসময় ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি নির্গত করে। ওকে, তাহলে স্যার আমাদের এখানে কোশ্চেনের অ্যান্সার কি হলো না স্যার? অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড। আচ্ছা স্যার, পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসে। পরের কোশ্চেনে কি বলেছে স্যার? ইয়ং এর পরীক্ষায় রঙিন আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করলে কেন্দ্রীয় পটির বর্ণ কি হয়? আচ্ছা, ইয়ং এর পরীক্ষা কোথায় ইউজ করা হয়? ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা সাধারণত স্যার কি করা হয় না, ব্যতিচারের পরীক্ষার জন্য এটা করা হয়ে থাকে। তাহলে স্যার ব্যতিচারের ধারণা কিন্তু এই ইয়ং এর দ্বিরেখা ছিদ্র থেকেই প্রথম পাওয়া যায়। সেক্ষেত্রে কি হয় স্যার? একবর্ণী আলো সাধারণত ইউজ করা হয়ে থাকে ইয়ং এর পরীক্ষাতে। কিন্তু যদি আমরা সেখানে একবর্ণী আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করি, তখন স্যার সেখানে ঘটনাটা কি হবে? আমরা এখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করব। স্যার এইখানে একটা ছিদ্র আছে আর এখানে একটা ছিদ্র আছে। এই একটা ছিদ্র থেকে স্যার আলোক রশ্মি আসছে, এইখানে স্যার আমাদের পর্দা আছে,
এখান থেকে আলোক রশ্মি এসে এইভাবে পড়ছে আর এখান থেকে আলোক রশ্মি এসে এইভাবে পড়ছে। আমরা জানি স্যার কেন্দ্রীয় পটি যখন গঠন হয় তখন স্যার দুজনে কিন্তু সমদশায় এসে আপতিত হয়, দুটো আলোক রশ্মি স্যার সমদশায় এসে কিন্তু এখানে আপতিত হয়। তাহলে এই যে স্যার সমদশায় এসে যখন আপতিত হচ্ছে তাহলে কি হচ্ছে, প্রত্যেকের দশা যদি সেম হয়, কোনো রকম দশা পার্থক্য যদি না থাকে, তাহলে স্যার আলটিমেটলি সবাই কি হচ্ছে সম ঘনত্বে এসে পড়বে বা সম পরিমাণে এসে পড়বে। কে কে স্যার? সাদা আলোর মধ্যে যতগুলো বর্ণ আছে। ফলে কি স্যার কেন্দ্রীয় পটি কিন্তু সবসময় সাদাই হবে, কেন্দ্রীয় পটি সবসময় সাদাই হবে। কিন্তু স্যার চারিপাশে যখন দূরের দিকে সরবো তখন কি হচ্ছে, অস্পষ্টভাবে বিভিন্ন কালারফুল পট্টি তৈরি করবে। সেটা বেনিয়া সহকলা অনুসারে বিভিন্ন কালারফুল পট্টি আমাদের এখানে তৈরি হবে। তাহলে বোঝা গেল কোশ্চেনের অ্যান্সার কি হলো? না স্যার দ্বিয়ঙের দ্বিরেখা ছিদ্রে যদি আমরা সাদা আলো ব্যবহার করি তাহলে সেই সাদা আলো সবাই কি হচ্ছে, সাদা আলোর মধ্যে যতগুলো বর্ণ সবাই স্যার সমদশায় কিন্তু এসে আপতিত হবে। কোথায় স্যার? ওই স্যার কেন্দ্রীয় পটি অংশে। ফলে স্যার সেই অংশে কিন্তু কি হবে, আমার সাদা বর্ণই গঠিত হবে, কিন্তু পাশে পাশে যে কেন্দ্রীয় পটি ছাড়া অন্য পটিগুলো সেখানে কিন্তু কালারফুল হবে এবং সেটা অস্পষ্ট হবে। কেন স্যার? একটার উপরে আরেকটা মিশে যাবে। ফলে কি হচ্ছে, সেটা স্যার অস্পষ্ট একটা ব্যতিচার সৃষ্টি করবে। ওই জন্য কিন্তু আমরা স্যার সাধারণত সাদা আলো ব্যবহার না করে একবর্ণী আলোকে ব্যবহার করলে স্পষ্ট ব্যতিচারকে দেখতে পাবো। ওকে, আচ্ছা স্যার, পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসে। পরের কোশ্চেন কি বলছে স্যার? আচ্ছা তাহলে এখানে আনসার কি হলো স্যার? সাদা আলো। পরের কোশ্চেন আমাদের এখানে দিয়ে দিয়েছে, বলছে স্যার এই যে সংখ্যাটা আছে এটা একটা বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার কথাটা হচ্ছে আচ্ছা বাংলাটা আমার মনে নেই। তো এই বাইনারি নাম্বারকে স্যার আমাকে ডেসিমেল নাম্বার বা দশমিক সংখ্যাতে আমাদেরকে পরিণত করতে হবে। স্যার এটাকে দশমিক সংখ্যায় পরিণত করার নিয়ম কি আছে? আমরা জানি যে 2 এর পাওয়ার দিয়ে আমাদেরকে গুণ করতে হয়। একদম সব থেকে ডান দিক থেকে শুরু করবো এবং ডান দিকে কি থাকবে? 0, তার আগে 1, তার আগে 2, তার আগে 3, তার আগে 4, তার আগে 5, এভাবে চলতে থাকবে। তাহলে স্যার একদম ডান দিকে যে সংখ্যাটা থাকবে তাকে স্যার 2 টু দি পাওয়ার 0 দিয়ে, তার আগেরটাকে স্যার 2 টু দি পাওয়ার 1 দিয়ে, তার আগে স্যার 2 টু দি পাওয়ার 2 দিয়ে, তার আগে স্যার 2 টু দি পাওয়ার 3 দিয়ে, তার আগে 2 টু দি পাওয়ার 4 দিয়ে, তার আগে 2 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করবো। সেখানে কটা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে। তাহলে 5টা সংখ্যা মানে 0, 1, 2, 3, 4, তার মানে এই পর্যন্ত স্যার আমাকে গুণ করলেই হবে। তাহলে দেখি আমরা কোশ্চেনের সলিউশনটা এখানে দিয়েছি এইখানে, এই যে। তাহলে স্যার এখানে কি হচ্ছে 1 1 0 1 1। আচ্ছা তাহলে একদম ডান দিকে কি আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, তারপরে কি স্যার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তার আগে 0 আছে স্যার, তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তার আগে স্যার 1 আছে তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তার আগে স্যার 1 আছে তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে এবার 2 টু দি পাওয়ার 4 মানে কত স্যার? 16, 16 ইন্টু 1 মানে 16, 2 ইন্টু 3 2 টু দি পাওয়ার 3 মানে কত স্যার? 8, 8 এর ইন্টু 1 করলে 8। স্যার 0 সঙ্গে যাই গুণ করি সেটা 0, 2 টু দি পাওয়ার 1 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 2, আর 2 টু দি পাওয়ার 0 মানে স্যার 1, 1 ইন্টু 1 মানে কত স্যার 1। তাহলে 16 আর 8 24, 24 আর 2 26, 26 আর 1 27। তাহলে স্যার দশমিক সংখ্যা এটা কত হবে? 27 হবে। ওকে স্যার, পরের কোশ্চেনের দিকে যদি আমরা আসি তাহলে পরের কোশ্চেনে আমাদেরকে কি বলে দিয়েছে? না স্যার এখানে বিটা এর ভ্যালু বলে দিয়েছে। কি বলে দিয়েছে স্যার? এখানে কোনো একটা ট্রানজিস্টরের বিটা, বিটাটা কি স্যার? আমরা জানি কমন এমিটার যে সার্কিট থাকে, এই সার্কিট বলছি ট্রানজিস্টর থাকে, সেই কমন এমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে যেটা প্রবাহ বিবর্ধন বা কারেন্ট অ্যাম্প্লিফায়ার পাই বা কারেন্ট ম্যাগনিফিকেশন পাই, সেইটা আমাদের কি হয় না স্যার বিটা নামে আমরা প্রকাশ করি, বিটা দ্বারা আমরা প্রকাশ করি। আর স্যার কমন বেসের ক্ষেত্রে সেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। এখন কথা হচ্ছে স্যার এই আলফার সঙ্গে বিটার একটা রিলেশন আছে। কি রিলেশন স্যার? আমরা এখানে দেখতে পাবো লাস্টে আমরা সলিউশন একদম দিয়ে রেখেছি, এটা আমাদের স্যার এখানকার লাস্ট কোশ্চেন। এই স্যার আলফা ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা, আর যদি আমরা বিটা বার করি তাহলে বিটা ইকুয়ালস টু কি হবে স্যার? আলফা বাই 1 মাইনাস আলফা। তাহলে এই দুটো রিলেশনই কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ শর্ট কোশ্চেনের ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে স্যার আলফা ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস বিটা। স্যার বিটা আমাকে কত বলে দিয়েছে? 100, তাহলে 100 বাই 100 প্লাস 1 তাহলে 101, তার মানে কত হবে স্যার? 0.99। তাহলে আমাকে যদি কোনো কোশ্চেনের ক্ষেত্রে আলফা বলে দেয় তাহলে আমি কি করবো? আলফা বাই 1 মাইনাস আলফা করলে আমরা স্যার বিটা পেয়ে যাবো। তাহলে এই হচ্ছে স্যার আমাদের এখানকার সমস্ত কোশ্চেনগুলোর সলিউশন। আমরা এমসিকিউগুলো সলভ করে ফেললাম। কার ক্ষেত্রে স্যার? মডেল কোশ্চেন সেট 3 এর জন্য, ফিজিক্সের ক্ষেত্রে। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই দাবি করছিল স্যার ফিজিক্সের সলিউশনগুলো ডেলি আপলোড করার চেষ্টা করুন, তাহলে আমি ডেলি আপলোড করার চেষ্টা করবো ফিজিক্সেরগুলোকে। তো আজকে থেকে সেটা শুরু হচ্ছে। আজকে থেকে আমি চেষ্টা করবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেই যাতে আপলোড করতে পারি সেই চেষ্টা আমি করবো। ওকে, তো পড়াশোনা করতে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অল দ্য ভেরি বেস্ট, বাই।